আমরা মাসল পাওয়ার, মানি পাওয়ারের যে রাজনীতি চলে, ক্ষমতা বা হুমকি ধামকির যে রাজনীতি চলে, সেখান থেকে বেরিয়ে এবং মানুষের কাছে আমরা মানে সব স্তরে যাওয়ার চেষ্টা করেছি। দেখেন কেরকম কোম্পানিতে রাষ্ট্রীয়ভাবে এটা হয়, তো রাষ্ট্রীয়ভাবে হওয়ার ক্ষেত্রে মাদক বাংলাদেশে নিষিদ্ধ বা এই জাতীয় করার ক্ষেত্রে যদি আমি সংসদ সদস্য হতে পারি, তাহলে পার্লামেন্টে এটা উপস্থাপন করতে চাইবো যে মাদক কখনোই আমাদের জন্য পজিটিভ কোনো দিক নেই। তো সব মিলাই আমাদের প্রস্তাবনা থাকবে রাষ্ট্রীয়ভাবেই এটার উৎপাদন যেন বন্ধ করা হয়। প্রথমেই আমাদের পক্ষ থেকে এই সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই। জি, এটা তো অবশ্যই কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের যতটুকু সিগন্যাল আছে আমাদের কেন্দ্র থেকে যেভাবে বলেছেন, তাতে আমরা আশাবাদী যে আসন জামাতেরই থাকবে ইনশাল্লাহ। জামাত ইসলামের নারী কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে দলের নামে আনত তুলছে এবং সেটা নিজেরাই ভাগাভাগি করে ভোগ করছে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য? এটা আসলে পুরোটাই একেবারে অবান্তর এবং পুরোটাই বানোয়াট এবং একটি মিথ্যাচার বলা যায়। আমরা আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছি অনেক জায়গায় যে বিএনপিতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নেতার নাম নিতে হলে উজু করে নিতে হবে, স্ত্রীদেরকে জান্নাত পেতে হলে স্বামীর কথা মতো বিএনপিতে ভোট দিতে হবে, এই জাতীয় বিভিন্ন বিভিন্ন কথা আমরা শুনেছি। এদেশের মানুষ 24-এর বিপ্লবের পরে খুবই আশায় ছিল যে বাংলাদেশে নতুন করে আর কোনো মানুষের অধিকার হরণ করা হবে না, কোনো প্রকার জুলুম পীড়ন করা হবে না, ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে, রাস্তায় মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পেয়েছি ভিন্ন চিত্র। যদি আমাদেরকে আল্লাহ সুযোগ দেন, তাহলে আমরা একেবারে ইনস্ট্যান্ট আমরা খেলাধুলার মানে খেলার মাঠমুখী যুব সমাজকে প্রথমেই করতে চাই। তাহলে তারা মাদক থেকেও দূরে থাকবে এবং তারা তাদের শারীরিক ফিটনেস ঠিক থাকবে এবং তাদের মেধারও বিকাশ সাধন হবে। এটা খুব নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশ জামাত ইসলামী এখানে অনেকে এগিয়ে আছেন। কখনো নিষ্ক্রিয়তা বা কখনো কোনো প্রকার প্রতিবন্ধকতা আমাকে থামাতে পারে নাই। আমি প্রথমেই আপনাকে আমার মানে সংগঠনের সম্পর্কে বলি। সেটা হচ্ছে আমি 2000 সালে মূলত ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হই এবং আমি তখন আলমডাঙ্গা কলেজে পড়া অবস্থায়, এরপরে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের সভাপতির সর্বশেষ দায়িত্ব পালন করি। সেখান থেকে সেন্ট্রাল কমিটিতে দায়িত্ব পালন করি। সর্বশেষ সেন্ট্রাল পরিকল্পনা গবেষণা সম্পাদক হিসেবে আমি ছাত্রজীবন শেষ করি। এরপরে 2011 সাল থেকে আমি জামাত ইসলামে যোগদান করি ছাত্রজীবন শেষ করার পরপরই, এবং এরপর থেকে জামাত ইসলামের কর্মকাণ্ডের সাথে আমি পুরোপুরি সম্পৃক্ত এবং খুব স্ট্রংলি কাজ করেছে সবসময় সকল প্রতিকূলতার মধ্য থেকে। কখনো নিষ্ক্রিয়তা বা কখনো কোনো প্রকার প্রতিবন্ধকতা আমাকে থামাতে পারে নাই। আমাদের মামলা হয়েছে, আমাদের জেলে যেতে হয়েছে। একটা কথা বলে রাখি, 2009 সালে চুয়াডাঙ্গা জেলায় প্রথম রাজনৈতিক মামলা হয়েছিল। শুধু চুয়াডাঙ্গাই নয়, আমার জানা মতে সারা বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রথমে খুলনাতে সম্ভবত একটা মামলা হয়, রাজনৈতিক একটা মামলা, তারপরে চুয়াডাঙ্গা জেলায় হয়। চুয়াডাঙ্গার এই জেলার মামলাটি হয়েছিল ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সেক্রেটারিকে এখানে মারধর করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করতে গেলে তৎকালীন ক্ষমতাসীন দল আমাদের বাধা দেন এবং সেখানে তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। লাস্ট অফ অল আমরা সবাই অ্যারেস্ট হয়ে যাই ছাত্ররা, এবং আমাদের প্রায় 45 জনকে আমাদের সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয়। আমি সেই মামলার 1 নম্বর আসামি ছিলাম। সেই 9 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই মামলাটি চলমান ছিল। সর্বশেষ সেখান থেকে হয়েছে। এরপরে 2018 সালে মামলায় আসামি হই, 21 সালে মামলার আসামি হই, কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকি। এইভাবেই চলেছে। সর্বশেষ আমি তো জামাত ইসলামের চুয়াডাঙ্গা পৌরসভার আমির হিসেবে দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ এখন বর্তমান জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। নির্বাচনের অভিজ্ঞতা আমি কখনো কোনো মানে লোকাল নির্বাচন বা জনপ্রতিনিধিত্বের কোনো নির্বাচনে ইতিপূর্বে অংশগ্রহণ করি নাই। তবে আমি আমার ইলেকশন করেছি, মূলত এইটুকু অভিজ্ঞতা আছে আমার, যে আইনজীবী সমিতি, এই সমিতিতে আমি নির্বাচন করেছি এবং সদস্য পদে যখনই নির্বাচনে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জিত হয়েছে তখন থেকে পরপর 5 বার আমি নির্বাচিত হই সদস্য পদে এবং তারপরে পরপর 2 বার আমি জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হই। এই মোটামুটি আমার নির্বাচনী অভিজ্ঞতা। তো শেষ পর্যন্ত আসন সমঝোতা হলে আপনার আসলে থাকছে কিনা সেই বিষয়টা আগে বলুন। জি, এটা তো অবশ্যই কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের যতটুকু সিগন্যাল আছে আমাদের কেন্দ্র থেকে যেভাবে বলেছেন, তাতে আমরা মানে আশাবাদী যে আসন জামাতেরই থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে যদি এনসিপিটা চায় বা অন্য কোনো, দেখেন এখানে তো জোট হয়েছে যেটা, সেটা হচ্ছে যে
আমরা যতটুকু জানি জোটের সকল জোট বলতে এটা নির্বাচনী একটা ঐক্য, এই নির্বাচনী ঐক্য হয়েছে সবাই মিলে একটা ভালো রেজাল্ট করাকে উদ্দেশ্য করে নিয়ে, যাতে সামনের দিনে আমাদের 24শে জুলাইয়ে যে সমস্ত ছাত্র যুবক জনতা জীবন দিয়েছেন একটি গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, তো সেটা করতে হলে তো আগে মানে সরকারে যাওয়াটাই এখানে বলা যায় যে মুখ্য বিষয়। সেই সরকারে যেতে হলে তো মানে এখানে আমি কতটুকু হিস্সায় পাচ্ছি এটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে আমি কোন জায়গা থেকে উইন করতে পারছি সেটা বিষয়। তো যাকে দিয়ে যেখানে উইন করা যাবে আমার মনে হয় যে জোট বা ওই নির্বাচনী ঐক্য সেটাই সিদ্ধান্ত নেবেন। সেই বিবেচনায় আপনি যদি মানে এখানে যে সমস্ত আমাদের ঐক্যের যে সমস্ত দলগুলো আছেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড, তাদের এ পর্যন্ত তাদের ওয়ার্ক, জনসম্পৃক্ততা সব কিছু যদি বিবেচনা করেন তাহলে এটা খুব নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশ জামাত ইসলামী এখানে অনেক এগিয়ে আছেন। এ পর্যন্ত যতগুলো লোকালি যে সমস্ত মানুষের মতামত জরিপ সব কিছু মিলে জামাত ইসলামী এখানে সামনের নির্বাচনে যারা আমাদের অপোজিশন আছে তাদের সাথে লড়াই মাঠে সমরে ভালোভাবে করতে পারবেন এবং সেখানে আমরা একটা আশা করি যে একটা জয় আমরা নিয়ে আসতে জনগণ কেন আমাকে ভালোবাসছেন বা আমাকে পছন্দ করছেন সেটা জনগণের কাছেই ভালো বোঝা যাবে। তবে আমরা যেটা করতে চেয়েছি একটি রাজনৈতিক একটা কালচারের পরিবর্তন। আমরা মানুষের যে মানে কি বলা যায় যে মাসল পাওয়ার, মানি পাওয়ারের যে রাজনীতি চলে, ক্ষমতা বা হুমকি ধামকির যে রাজনীতি চলে সেখান থেকে বেরিয়ে একেবারে মানুষের কাতারে মিশে গিয়ে মানুষকে সাথে নিয়ে মানুষের কল্যাণ সাধনের কাজে নিজেদেরকে আমরা নিয়োজিত রেখেছি এবং মানুষের কাছে আমরা মানে সব স্তরে যাওয়ার চেষ্টা করেছি। একেবারে প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রায় আমি যাওয়ার চেষ্টা করেছি। প্রায় কাছাকাছি চলে গেছে, হয়তো কিছু জায়গা এখনো বাকি থাকতে পারে, তবে আমি আর জানা মতে প্রায় সব জায়গাতেই আমার পদচারণা হয়েছে। তো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একেবারে প্রত্যন্ত মানুষ সবার কাছে মিশেছি, কথা শুনেছি, মানুষের দুর্দশাগুলো জানার চেষ্টা করেছি। অনেক মানুষ অসহায় অবস্থায় আছে তা জানার চেষ্টা করেছি। মানুষের চলাচলে রাস্তাঘাটের প্রবলেমগুলো ফিল করেছি। মানুষের চিকিৎসা সেবায় তারা মানে খুব ভঙ্গুর অবস্থায় আছে সেটা ফিল করেছি। প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের তাদের সার কীটনাশক থেকে শুরু করে অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখেছি। ছাত্ররা আমাদের এখানে যে ক্রিয়েটিভ কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারছে না, ছাত্রদের গ্রামগঞ্জ পর্যায়ে খেলার মাঠ নেই, তাদেরকে কোনো খেলার ব্যাপার উদ্বুদ্ধ করার মতো কোনো উদ্যোগ নেই, এইগুলো আমরা লক্ষ্য করেছি। সর্বোপরি আমরা দেখেছি আমাদের যুব সমাজকে অনেক জায়গায় তাদের মেধাকে, যোগ্যতাকে মাদকের করাল গ্রাসে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটাও আমরা পর্যবেক্ষণ করেছি। এই সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে আমরা আমাদের সামনের পথ নির্দেশনা আমরা ঠিক করেছি এবং সামনের ইশতেহারে আমরা সেগুলো প্রকাশ করবো ইনশাআল্লাহ। যদি আপনাকে জিজ্ঞেস করি, চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা আপনি মাঠ পর্যায়ে ঘুরে আর কি এমন সমস্যা দেখেছেন যেটা আপনি নির্বাচিত হলে সবার আগে সেই সমস্যাটার সমাধান করবেন এবং দলটা যেটা আপনার চোখে পড়ে? দেখেন আমি আমাদের জাতীয় প্রবলেমগুলো তো আছেই, সেগুলো তো আমাদের সবার কমন প্রবলেম। এর বাইরে গিয়ে আমাদের বিশেষ করে যুব সমাজকে আমরা যেটা দেখেছি যে আমরা খেলার মাঠ থেকে ফিরে গিয়ে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি ক্যারাম বোর্ড বলেন, ক্রিকেট মাঠ বলেন, ব্যাডমিন্টন মাঠ বলেন, অনেক জায়গাতেই ছাত্র বা যুব সমাজকে ওই দিকে না গিয়ে পাশেই মোবাইল নিয়ে দেখা যাচ্ছে অন্য গেম নিয়ে পড়ে থাকতে দেখেছি। তো আমরা মনে করি যে এই খেলার মাঠকে যদি মানে আনন্দমুখর করা যায়, এটাকে যদি খুব এনজয়েবল করা যায়, এটাকে যদি একেবারে মানে মানুষ নিয়ে এসে সবাইকে নিয়ে এসে এটাকে একেবারে খুবই উপভোগ্য করে তোলা যায়, তাহলে আমার মনে হয় যে ছাত্ররা মোবাইলকে দূরে সরিয়ে রেখে তারা ওই খেলার মাঠে চলে আসবে। তো আমরা এটা করব, যেমন আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে আমি সকল জায়গায় দেখেছি খেলার মাঠ আছে, খেলছে ছাত্ররা, কিন্তু সেখানে দর্শক নাই। এই দর্শক না থাকার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে অনেক জায়গায়ই এটা ছাত্রদেরকে জানানো হয় না যে এই যে খেলা হচ্ছে, প্রচারণা, এই প্রচারণার অভাব রয়েছে। খেলার মাঠে যে উন্মাদনা, সেই উন্মাদনা দেওয়ার ক্ষেত্রে আমাদের গ্যাপ রয়েছে, যার কারণে আমরা মনে করি যদি আমাদেরকে আল্লাহ সুযোগ দেন তাহলে আমরা একেবারে ইনস্ট্যান্ট আমরা খেলাধুলার মানে খেলার মাঠমুখী যুব সমাজকে প্রথমেই করতে চাই। তাহলে তারা মাদক থেকেও দূরে থাকবে এবং তারা তাদের শারীরিক ফিটনেস ঠিক থাকবে এবং তাদের মেধারও বিকাশ সাধন হবে। এই জন্য আমরা যে সমস্ত জায়গাগুলোতে আমাদের একটা আমরা প্ল্যান নিচ্ছি যে একটি গ্রাম একটি মাঠ বা খেলার মাঠ, এই রকমের একটি স্লোগান নিয়ে আমরা দেখব যে যে সমস্ত এলাকাতে বা যে গ্রামগুলোতে খেলার মাঠ নেই সেখানে খেলার মাঠ
তৈরি করা, এটা তো সময় সাপেক্ষ হবে, কিন্তু যেখানে মাঠ আছে সেখানে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে সেখানে আমরা ছাত্রদেরকে, যুবকদেরকে সেখানে অ্যাকোমোডেট করতে চাই। বিশেষ করে আমাদের এলাকার জনপ্রিয় যে খেলাগুলো আছে সেগুলোর আমরা বেশি বেশি অ্যারেঞ্জ করতে চাই। আমরা বিশেষ করে অবৈধভাবে যে মাদকগুলো আমাদের এই অঞ্চলে প্রবেশ করে সেটাই বেশি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। অবৈধ এর ভিতরে আমাদের লোকালি আমরা সাধারণত যেটা দেখি মাদকের সাথে সম্পৃক্ত হয় মানে ইয়াবা, তারপরে ফেন্সিডিল, তারপরে মানে গাঁজা বা এই জাতীয় যে মাদকগুলো চোরাই পথে এখানে প্রবেশ করে সেইগুলোতেই বেশি মানে আমাদের যুব সমাজ বেশি আচ্ছন্ন হয়ে গেছে। এটা একটা ম্যাটার। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য ক্ষতিকর, এবং আমরা দেখেছি মাদকের এই সিন্ডিকেট বা মাদক আসার পরে মাদক রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা বা মাদক কারবারি চলার কারণে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা ইতিপূর্বে যায় নাই। তো আমরা মনে করি আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, প্রথমেই আমাদের পক্ষ থেকে এই সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই। আমরা জানি যে এই মাদক সিন্ডিকেটের সাথে অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক, বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ইতিপূর্বে আমরা দেখেছি তারা এই জাতীয় মাদক কারবারিরা ইয়ে করে থাকেন। আমরা মনে করি যদি আমাদেরকে আল্লাহ সুযোগ দান করে তাহলে এই রকমের কোনো সিন্ডিকেট আমাদের এখানে থাকবে না, আমাদের ছত্রছায়ায় কোনো প্রকার মাদক ব্যবসা এখানে হবে না। আমরা মানে তার এই ব্যাপারটা টোটালি তাদেরকে অন্যভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব, তাদেরকে আমরা যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করব। কিন্তু মাদক ব্যবসা করে তার মানে কি বলা যায় যে তার রুটি রুজি হবে আর আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, এই রকমের ব্যবস্থাপনা আমরা এখানে রাখবো না। আমরা মাদকের ব্যাপারে যে যে সেক্টরগুলো আছে যেখানে তার পকেট আছে বের হয়ে যাওয়ার, সেই পকেটগুলো বন্ধ করতে চাই। এক্ষেত্রে যেহেতু কেরো কোম্পানিতে মাদক উৎপন্ন হয়, মাদক বহন করার তো সুযোগ আছে এই জায়গায়, এক্ষেত্রে এই কেরো কোম্পানি কোনো প্রভাব ফেলবে কিনা? দেখেন কেরো কোম্পানিতে রাষ্ট্রীয়ভাবে এটা হয়, তো রাষ্ট্রীয়ভাবে হওয়ার ক্ষেত্রে মাদক বাংলাদেশে নিষিদ্ধ বা এই জাতীয় করার ক্ষেত্রে এটা একজন যদি আমি সংসদ সদস্য হতে পারি তাহলে পার্লামেন্টে এটা উপস্থাপন করতে চাইবো যে মাদক কখনোই আমাদের জন্য পজিটিভ কোনো দিক নেই, এটার জন্য এটা আমাদের ক্ষতিই বরঞ্চ বেশি করে। তো এই জন্য এটাকে আমরা বন্ধ করে আমরা ভালো কিছু করার দিকে যেতে চাই। আমরা মনে করি কেরুকে অন্যান্যভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তো সব মিলাই আমাদের প্রস্তাবনা থাকবে রাষ্ট্রীয়ভাবেই এটার উৎপাদন যেন বন্ধ করা হয়। সেক্ষেত্রে যদি আপনাদের দলীয় কোনো নেতা কর্মী এটার সাথে জড়িত হয়, এটা এই ব্যাপারে আপনি কি ধামাচাপা দিবেন নাকি কোনো ব্যবস্থা নেবেন? দেখেন আমাদের কোনো আমাদের আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো পর্যায়ের নেতাকর্মী কোনো প্রকার এই জাতীয় মাদকের সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর দ্বিতীয়ত এই রকমের যদি কেউ কখনো হয়ে যায় তাকে আমরা সরাসরি আইনের আওতায় নিয়ে আসবো। কোনো প্রকার রাজনৈতিক আনুকূল্য সে পাবেন আমাদের কাছ থেকে, শুধু মাদকের ক্ষেত্রেই নয়, কোনো প্রকার অফেন্সের সাথে যদি আমাদের কর্মীরা যুক্ত হয়, সে কোনো প্রকার জুলুমের সাথে যদি যুক্ত হয়, কোনো প্রকার মানুষের অধিকার হরণের সাথে যুক্ত হয়, এই রকমের কোনো ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো প্রকার রাজনৈতিক সুযোগ এবং আশ্রয় পাবে না, এটা নিশ্চিত থাকবেন। এক সময় আপনারা সরাসরি বিএনপির সাথে যুক্ত ছিলেন, এখন আপনারা তাদের বিরুদ্ধে লড়ছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগের যে অবস্থানটা ছিল আপনাদের বিএনপির সাথে, সেটা কি ভুল ছিল কিনা? এটা তো মানে আমাদের রাজনৈতিক একটা মানে স্ট্র্যাটেজির ব্যাপার। আমাদের একটা সময় রাজনীতি হয়েছে, আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত হয়েছে দেশের স্বার্থে জাতির স্বার্থে এই অ্যালায়েন্স তৈরি হয়েছে। এখন আবারও দেশের স্বার্থে জাতির স্বার্থেই আমরা কিন্তু আরেকটা অ্যালায়েন্সের মধ্যে এসেছি। এবং আপনি জানেন যে 24-এর বিপ্লবের পরে রাজনৈতিক একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে বাংলাদেশকে একটি প্রপার ওয়েতে নিয়ে যাওয়ার জন্য। এদেশের মানুষ 24-এর বিপ্লবের পরে খুবই আশায় ছিল যে বাংলাদেশে নতুন করে আর কোনো মানুষের অধিকার হরণ করা হবে না, কোনো প্রকার জুলুম পীড়ন করা হবে না, ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে, রাস্তায় মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পেয়েছি ভিন্ন চিত্র, যার কারণেই বাস্তবতার নিরিখেই বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্যই, গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই, এই দেশকে অন্য কোনো দেশের মানে কি বলা যায় যে আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী একটি নতুন করে একটি অ্যালায়েন্স তৈরি করেছেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে। সামনের দিনগুলোতে আরো ভিন্ন রকম হতে পারে। দূরত্বটা কিভাবে তৈরি হলো? বা এইটা আমরা দূরত্ব মনে করছি না, আমাদের সাথে আমরা মনে করছি না যে বিএনপির সাথে আমাদের কোনো রাজনৈতিক মানে আমাদের কোনো ব্যক্তিগত দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি একটা রাজনৈতিক দল, সুতরাং রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা আমাদের আগাগোড়াই ছিল। তো আমরা এখনো পর্যন্ত সেই আদর্শ নিয়েই, ওনারা ওনাদের আদর্শ নিয়ে আছেন, আমরা আমাদের আদর্শ নিয়ে আছি। তো এই জায়গায় আমরা যেহেতু এখানে রাজনীতির মাঠে, এখানে যখন আপনি
একই সাথে একটা ম্যাচে আপনি একসাথে খেলেছেন, আবার যখন আপনি আরেকটা ম্যাচে খেলতে যাবেন তখন তো আপনার প্রতিপক্ষ ভিন্ন হবে, তখন তো সেই তার স্ট্র্যাটেজিও নিয়ে সে খেলবে। আমরা ঠিক সেরকমভাবে আছি, কিন্তু দিন শেষে আমরা সবাই রাজনীতিবিদ, আমরা দিন শেষে সবাই একই এলাকার মানুষ। আমরা মনে করি যে সবার মধ্যে এই সিম্প্যাথি এবং রাজনৈতিক সৌজন্যতাবোধ অবশ্যই থাকা উচিত, যে আমরা একে অপরের সাথে কথা বলার মধ্য দিয়ে এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা সবাই এগিয়ে নিয়ে যেতে চাই। চুয়াডাঙ্গা এক আসনে যদি বিএনপি আর জামাত আমরা পার্থক্য করি, এই দুটার মধ্যে আপনি মানুষ কোন দিকে ঝুঁকছে, মানে আপনি কাকে এগিয়ে রাখবেন এটা? আমরা মনে করি যে চুয়াডাঙ্গা এক আসন জামাত ইসলামের দিকে মানুষের বলা যায় যে বিরাট একটা আস্থা এবং বিশ্বাসের জায়গায় জামাত ইসলামে গেছে। তো এটা তো মানে প্যারামিটারে মাপার সুযোগ নেই যে কে কতটুকু এসেছে, তবে এই সংখ্যার তুলনায় বা আনুপাতিক হারে যদি বিবেচনা করেন, এই সংখ্যাটা একটা বিরাট বড় সংখ্যক মানুষের একটি জায়গায় জামাত ইসলামী মানুষের আস্থার জায়গায় যেতে পেরেছেন, যারা সবাই সব শ্রেণীর পেশার মানুষ, শিক্ষিত সমাজ, যুব সমাজ, বিভিন্ন সুধীজন, খেটে খাওয়া মানুষ, সবারই মুখে মানে মূলত একটি দেশকে ভালো করার জন্য আমাদের এই চুয়াডাঙ্গাকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি এলাকা গড়ে তোলার জন্য প্রত্যেকটি মানুষ মনে করে যে জামাত ইসলামের হাতে এটা সম্ভব হবে। সেই আস্থার আমরা জায়গায় যেতে হবে। মাঠ পর্যায়ে মিডিয়াতে দেখেছি যে চুয়াডাঙ্গার বিএনপির যেটি এক আসনের প্রার্থী, তিনি একটা বক্তব্য বলেছেন যে জামাত ইসলামের নারী কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে দলের নামে ইয়ানত তুলছে এবং সেটা নিজেরাই ভাগাভাগি করে ভোগ করছে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য? এটা আসলে পুরোটাই একেবারে অবান্তর এবং পুরোটাই বানোয়াট এবং একটি মিথ্যাচার বলা যায়। এ ব্যাপারে ওনার ধারণা না থাকার কারণে এই কথাগুলো বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা কর্মী নিজেরা তাদের পকেট থেকে টাকা দিয়ে এই সংগঠনকে পরিচালনা করেন। সুতরাং এই রকমের কোনো সুযোগ কোথাও নেই। প্রত্যেকটি মানুষ রিসিটের মাধ্যমে এগুলো কালেকশন করেন এবং সেটা সংগঠনের ফান্ডে জমা হয় এবং সংগঠন পরিচালিত হয় এভাবেই। তো যারা মূলত সংগঠনের সাথে সম্পৃক্ত, তারাই শুধু এই টাকাগুলো এইভাবে সংগঠনকে পরিচালনার জন্য দিয়ে থাকেন। এর বাইরে অন্য কোথাও থেকে এই জাতীয় কোনো কালেকশন হয় না এবং এরকম কোনো ব্যক্তিগতভাবে এটা নেওয়ার কোনো সুযোগই কারণে নাই। তো এটা উনি না জানার কারণে উনি প্রতিহিংসাপরায়ণ হয়ে হয়তো এটা বলতে পারেন। তো আমি ওনাদেরকে বলবো আমাদের সম্পর্কে আরও ভালোভাবে জানুন, আপনাদের সম্পর্কে বুঝুন, তারপর আপনারা কথা বলুন। এটা আমাদের ওনাদের প্রতি আহ্বান। তারপর একটা যে অভিযোগ যে জামাত ইসলাম ভোট দিলে জান্নাতে যাবে বা আপনারা এরকম কোনো কথা আমাদের কাছ থেকে শুনেছেন কিনা? আমাদের কাছ থেকে, আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে? হ্যাঁ, উনি বলেছেন, কিন্তু আপনারা তো মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন। এইরকম কথা বললে তো আগে আপনাদের কানে আসতো, কারণ মিডিয়ায় আসতো। এরকম কোনো মিডিয়ার কোনো মানে রেকর্ডেড কোনো কিছু আছে কিনা যে আমরা এরকম কথা বলেছি? এই কথাগুলো পুরোটাই একেবারে বানোয়াট কথা বলছেন। মানে পক্ষান্তরে আমরা আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছি অনেক জায়গায় এরকম কথা আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুদের পক্ষ থেকে তথা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবর্গের পক্ষ থেকে দেখেছি যে বিএনপিতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নেতার নাম নিতে হলে উজু করে নিতে হবে, তারপরে এরকম বিভিন্ন জায়গায় আমাদের চুয়াডাঙ্গাতেও আমরা দেখেছি, দামুরহুদাতে স্ত্রীদেরকে জান্নাত পেতে হলে স্বামীর কথা মতো বিএনপিতে ভোট দিতে হবে, এই জাতীয় বিভিন্ন কথা আমরা শুনেছি। এগুলো একেবারে অন রেকর্ডেড আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো আমাদের কাছ থেকে এরকম কোনো কথা আমরা কখনো বলিও না। আমরা মানুষকে শুধু বলতে চাই অবিচার মুক্ত করার, মানে অবিচার থেকে মুক্ত হওয়ার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, মানুষের অধিকারগুলো পাইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এইটুকু আমরা নিশ্চিত করতে চাই। দেখেন, কওমি মাদ্রাসার আলাদা একটা কারিকুলাম আছে এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা সেভাবেই পরিচালিত হয়ে আসে। যারা এর সাথে আছেন অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, অনেক বিজ্ঞ মানুষ আছেন, অনেক বড় আলেম আছেন। সুতরাং এই আলেম সমাজ যারা আমাদের বাংলাদেশের মানুষকে এই দিনের শিক্ষার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন, এখনও রেখে চলেছেন। সুতরাং এখানে এসে আমরা মানে মনে করি যে আমাদের এই দিনের শিক্ষার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটে বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এই রকমের কোনো কাজ আমরা করব না। আমরা বরঞ্চ তাদের সাথে পরামর্শ করে তাদের এই ব্যাপারে আমরা কি সাপোর্ট দিতে পারি আর অতিরিক্ত, সেই ব্যাপারে তারা প্রয়োজন ফিল করলে আমরা তাদের পাশে থাকব। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। পাশাপাশি মসজিদ মাদ্রাসা মক্তবের কথা যেটা বলেছেন, এইগুলোতে কোনো জায়গাতেই আমাদের কোনো দখলবাজি বা দখলদারিত্ব এই কোনো কর্মকাণ্ড আমাদের দিয়ে হবে না।
বরঞ্চ যারা যোগ্য, যারা সমাজে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবাই সমাজের সোসাইটির মানুষ যাকে যোগ্য মনে করেন তারা সোসাইটি তাকে নির্ধারণ করবেন। আমাদের পক্ষ থেকে কাউকে কোনো জায়গায় কাউকে চাপিয়ে দেওয়া বা জবরদখল করা এই জাতীয় কোনো কর্মকাণ্ড আমাদের দিয়ে হবে না। সর্বশেষ যদি সকল ভোটারদের উদ্দেশ্যে আপনি নিরপেক্ষভাবে যদি আপনার কোনো বার্তা থাকে। যে সকল ভোটার, চুয়াডাঙ্গা 1 আসনের অধিভুক্ত সকল ভোটারদের কাছে আমাদের একান্ত আহ্বান, আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি শুধুমাত্র একটি গতানুগতিক নির্বাচন আমরা মনে করি না। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে তা নির্ধারিত হবে। আগামীর বাংলাদেশ কি বিগত 54 বছর একটি দেশের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আরেকটা দেশের পরাধীনতার মধ্যে আমরা যে 54 বছর ছিলাম তার মধ্যে থাকবো, নাকি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে নিজেদেরকে গড়ে তুলব বিশ্বের দরবারে? প্রত্যেকটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমাদের চিন্তা চেতনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের সাংস্কৃতিক চর্চা কি আমাদের মতো হবে না কারোর চাপিয়ে দেওয়ার মতো হবে? আমাদের শিক্ষানীতি আমাদের মতো করে গড়ে উঠবে না অন্যদের চাপিয়ে দেওয়ার মতো হবে? আমাদের অর্থনীতি কি আমাদের স্বাধীনভাবে চলবে? প্রত্যেকটি দেশের সাথে বাণিজ্যিক যে লেনদেনগুলো এগুলো কি আমরা স্বাধীনভাবে করব, না বাণিজ্যিক ঘাটতির যে বিরাট একটা বৈষম্য আমরা দেখে আসি তার মধ্যে থাকব? এই সমস্ত বিষয়গুলোকে সিদ্ধান্ত নেওয়ার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সে কারণে 1 আসনের সকল ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে যে এই নির্বাচনে আপনারা দলে দলে ভোট কেন্দ্রে আসবেন, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। আপনারা গণভোট যেটা অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, যেটা আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবে, আমাদের দেশে নতুন করে আর যেন ফ্যাসিজম তৈরি না হতে পারে, নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি না হতে পারে, নতুন কোনো স্বৈরশাসক তৈরি না হতে পারে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং এই গণভোটের পক্ষে আমরা থাকবো, হার পক্ষে থাকবো এবং আমাদের এলাকার উন্নতি সাধনের জন্য আমাদের এই চুয়াডাঙ্গাকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত একটি এবং সিন্ডিকেট এবং মাফিয়া মুক্ত একটি জেলা হিসেবে গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব, দলে দলে ভোট সেন্টারে আসব, আমাদের নাগরিক অধিকার প্রয়োগ করব। সকল প্রকার বাধা প্রতিবন্ধকতাকে আমরা মানে কি বলে জনতার স্রোতে ভাসিয়ে দিয়ে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। সকলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে।